পৃথিবী সৃষ্টির শুরু থেকেই পরিবেশকে সুরক্ষা দিয়ে আসছে বৃক্ষরাজিরা। সেই বৃক্ষরাজিরাই ধ্বংসের হাত থেকে পৃথিবীকে রক্ষা করছে বারে বারে। গাছ আমাদের পরম বন্ধু। গাছ অক্সিজেন সরবরাহ করে এবং গাছ জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাচ্ছি প্রাণ প্রকৃতি অনুষ্ঠানের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। প্রাণ প্রকৃতি অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জনসংখ্যার চাপ এবং প্রতিনিয়ত কলকারখানা বেড়ে যাওয়ার কারণে গাছ নিধন হচ্ছে আমাদের পরিবেশ থেকে। এই জন্য কার্বন ডাইঅক্সাইড প্রতিদিন বেড়ে যাচ্ছে। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে আবহাওয়া প্রতিনিয়ত খুব ক্ষতির সম্মুখীন হচ্ছে। বৃক্ষ নিধন নিয়ে আমরা এখন কথা বলবো একজন ছাত্র ইমন বড়ুয়ার সাথে। ইমন বড়ুয়া, আপনি কি বলবেন বৃক্ষ নিধন কীভাবে আবহাওয়ার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে? হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে বৃক্ষনিধন একটা ক্ষতিকর প্রভাব পরিবেশের জন্য, সেটা আমরা জানি। আমরা যদি সেটাকে বিশ্লেষণ করতে চাই তাহলে দেখতে হবে যে বৃক্ষ আমাদেরকে কীভাবে প্রথমত উপকার করছে। হচ্ছে আমাদের যে 5টা মৌলিক চাহিদা আছে তার মধ্যে 4টাই আমাদেরকে প্রদান করছে, যার মধ্যে হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা। কারণ চিকিৎসা ক্ষেত্রে গাছের যে ওষুধ, যে পাতাগুলো রয়েছে এবং গাছের যে ছাল, সেগুলো আমাদের ওষুধের ক্ষেত্রে কাজে লাগে। বৃক্ষ থেকে আমরা খাবার পাচ্ছি, বৃক্ষর যে ডালপালা সেগুলো কাজে লাগে আমরা বাসস্থান তৈরি করছি। তারপরে হচ্ছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃক্ষ যখন আমরা নিধন করছি তার সেই ক্ষেত্রে বৃক্ষ থেকে যে প্রথমত যে কার্বন ডাইঅক্সাইডটা রোধ হয়, সেই কার্বন ডাইঅক্সাইডটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। কারণ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে আমাদের যে বরফ অঞ্চল আছে, বরফ অঞ্চলের মধ্যে বরফগুলো গলছে। বরফ গলার ফলে আমাদের সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, নিচু জমিগুলো প্লাবিত হচ্ছে। নিচু জমি প্লাবিত হওয়ার ফলে যে আমাদের যে চাষাবাদ এবং বাসস্থানের যেসব জায়গাগুলো আছে সেগুলো প্রতিনিয়তই পতিত হচ্ছে পানির নিচে, যার ফলে আমাদের বাসস্থানের জায়গাটা ক্ষীণ হয়ে আসছে। দেখা যাচ্ছে যে এদিক দিয়ে আমরা বৃক্ষ নিধনের ফলে আমরা যে পরিবেশের উপর যে বিশাল একটা প্রভাব, যেটা আমরা কল্পনা করতে পারছি না, সেই ধরনের একটা প্রভাব আমাদের উপর পড়ছে এবং প্রতিনিয়তই হচ্ছে। সেটা ফলে আমাদের জনজীবন দিন দিন বিপর্যস্ত হচ্ছে। কারণ আমরা এখন শহরের দিকে দেখতে পাই যে শুধুমাত্র ইটের শহর, যেখানে কোনো বৃক্ষ নাই, যেখানে কোনো প্রকৃতির ছোঁয়া নাই। তাহলে এইসব প্রকৃতির ছোঁয়া থেকে আমরা বঞ্চিত হচ্ছি। প্রতিনিয়ত বৃক্ষ আমাদের উপকার করে যাচ্ছে। তার মধ্যে আমি যদি বলি আমাদের যে 4টা মৌলিক চাহিদা, 5টা মৌলিক চাহিদার মধ্যে যে 4টা মৌলিক চাহিদা রয়েছে সেগুলো আমাদেরকে প্রতিনিয়ত পূরণ করছে। যেমন হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা দিয়ে কীভাবে গাছ আমাদেরকে উপকার করছে সেটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে গাছের যে পত্র রয়েছে, গাছের যে ছাল রয়েছে সেগুলো আমাদের চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগছে। গাছের ফলমূল আমরা প্রতিনিয়ত খেয়ে জীবন ধারণ করছি। গাছের ডালপালা দিয়ে আমরা বাসস্থান তৈরি করছি। এই সবগুলোই আমাদেরকে গাছ থেকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়ে থাকি, যার ফলে গাছ আমাদেরকে জনজীবনে উপকার করে যাচ্ছে। কোনো দিকেই যে আমাদের যে ক্ষতি করছে না। সেক্ষেত্রে আমরা কেন বৃক্ষকে নিধন করব? বৃক্ষকে নিধন করতে গেলে দেখা যাবে যে আমাদের জীবনে যে বিরূপ প্রভাব আমি যদি বিশ্লেষণ করি সেক্ষেত্রে দেখা যাবে যে বৃক্ষ কাটার ফলে যে কার্বন ডাইঅক্সাইড যেটা বৃক্ষ শোষণ করার কথা সেটা শোষণ হচ্ছে না, সেটা প্রতিনিয়ত পরিবেশে বাড়ছে। সেটা বাড়ার ফলে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে। গ্লোবাল ওয়ার্মিং বাড়ার ফলে কী হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং বাড়ার ফলে হচ্ছে আমাদের যে মেরু অঞ্চলে যেসব বরফ রয়েছে সেসব বরফগুলো গলে যাচ্ছে। সেসব বরফ গলার কারণে সমুদ্র পৃষ্ঠের যে পানির উচ্চতা, সি লেভেল যেটাকে বলে থাকি, সেটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। সেটা বৃদ্ধি পাওয়ার ফলে যে আমাদের নিচু জমি সেগুলো প্লাবিত হয়ে আমাদের বাসস্থান, আমাদের জনজীবন সব কিছু ক্ষীণ হয়ে যাচ্ছে। ইমন, বৃক্ষ নিধন কীভাবে রোধ করা যায়? বৃক্ষ নিধন রোধ বলতে আসলে বৃক্ষ আমরা রোধ করতে পারবো না, কারণ হচ্ছে বৃক্ষ আমাদের প্রয়োজনীয় ভূমিকায় পালন করছে। আমি যদি বলি বাসস্থানের জন্য আমাদের বৃক্ষ প্রয়োজন হয়। সো সেই ক্ষেত্রে বৃক্ষ নিধন পরিপূর্ণভাবে রোধ করা যাবে না, কিন্তু বৃক্ষের যে অপ্রয়োজনীয় যেটা বৃক্ষ কাটা হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে, প্রতিনিয়তই বনভূমি ধ্বংস করা হচ্ছে, এটা আমরা রোধ করতে পারি। অর্থাৎ আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন বৃক্ষ অপ্রয়োজনীয়ভাবে কাটা না হয়, অপ্রয়োজনীয়ভাবে বনভূমি ধ্বংস করা না হয়। কারণ অপ্রয়োজনীয়ভাবে যদি আমরা করতে যাই তাহলে সেক্ষেত্রে বনভূমি নির্মূল হবে। বনভূমি নির্মূল হলে আমাদের যে বৃক্ষের যে উপকারিতা সেটার থেকে আমরা বঞ্চিত হব এবং বৃক্ষ আমাদের যে ক্ষতিকর প্রভাব সেটা আমাদের জনজীবনে নেমে আসবে। তাই আমাদেরকে কী করতে হবে? অবশ্যই বৃক্ষ যে পরিণত বৃক্ষ যেগুলো আছে সেগুলোকে প্রয়োজনে কাটবো, অপ্রয়োজনে সেগুলোকে আমরা চেষ্টা করব যেন না কেটে চারা গাছগুলোকে উন্নত বড় হওয়ার সুযোগ প্রদান করে একটা সুন্দর বনভূমি সৃষ্টি করে, অর্থাৎ মানবসৃষ্ট যে বনভূমি বলা যায় সেই বনভূমি সৃষ্টি করে আমাদেরকে পরিবেশটাকে বাঁচিয়ে রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা একজন ছাত্রী ফারজানা ইসলাম রুবির কাছে জানতে চাইব বৃক্ষ নিধনের ফলে বাস্তুসংস্থানের উপর কী প্রভাব পড়ে, সে বিষয়টা কিভাবে ভাবছে সে তা জানতে চাইব। ফারজানা ইসলাম রুবি।
ধন্যবাদ। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পরিবেশ দূষণ, আর বৃক্ষ নিধনের ফলে কিভাবে আমাদের পরিবেশের বাস্তু সংস্থানের উপর প্রভাব ফেলে সেটা আমরা কম বেশ সবাই জানি। বৃক্ষের উপর নির্ভর করে ছোট পোকামাকড়, কীটপতঙ্গ সবাই বসবাস করে এবং বৃক্ষ থেকে পাওয়া ফলমূলের উপর, খাদ্যের উপর নির্ভর করেও তাদের জীবন চলে। সেক্ষেত্রে আমরা যদি বৃক্ষ নিধন করে ফেলি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ছোট পোকামাকড়, কীটপতঙ্গ, পশু পাখি যেগুলো গাছের উপর নির্ভর করে বসবাস করে সেগুলো হারিয়ে যাচ্ছে। 1980 সালের পর থেকে 2015 সালের তথ্য অনুযায়ী পৃথিবী থেকে প্রায় 60% কীটপতঙ্গ, পোকামাকড় বিলুপ্তি হয়ে গিয়েছে। রুবি, আমাকে বলবেন কোন কোন জ্বালানি ব্যবহারে বৃক্ষ নিধন প্রতিরোধ করা যায়? ফারজানা ইসলাম রুবি, আপনি কি বলবেন কোন কোন জ্বালানি ব্যবহারে বৃক্ষ নিধনকে কমানো যায় বা রোধ করা যায়? অবশ্যই। সাধারণত আমরা জানি জ্বালানি বলতে বুঝি যে কাঠ, কয়লা এসব। গ্রামাঞ্চলের মানুষ বৃক্ষ নিধন করে থাকে জ্বালানির জন্য, কিন্তু বৃক্ষ ছাড়াও যে জ্বালানির কাছে আমরা অন্য বিকল্পী পদ্ধতি অবলম্বন করতে পারি সেটা হয়তো আমরা সকলেই জানি। সেটা হচ্ছে জৈব শক্তি, তারপর হচ্ছে সৌরশক্তি, তাছাড়া রয়েছে প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে আমরা বৃক্ষ নিধন না করেও জ্বালানির কাজটা সম্পন্ন করতে পারি। প্রিয় দর্শক, আমরা এখন সাদেক হোসেনের কাছে জানতে চাইব বৃক্ষ নিধন কিভাবে শব্দ দূষণ বৃদ্ধি করে। সাদেক হোসেন, এই বিষয়ে যদি বলতে চাই তাহলে বৃক্ষের সাথে শব্দের একটি আমরা আধিপত্য, একটি সম্পর্ক দেখতে পাই। যেই সমস্ত অঞ্চলগুলোতে যে বনভূমি থাকে পর্যাপ্ত পরিমাণ, সেখানে শব্দ দূষণ বা শব্দের মাত্রাটি খুবই কম দেখতে পাই, এবং যে সমস্ত অঞ্চলে আমাদের বনের পর্যাপ্ত পরিমাণ বনাঞ্চল না থাকে সে সমস্ত অঞ্চলে শব্দ খুব তীব্র আকার ধারণ করে। আমরা সচরাচর যদি বলতে চাই তাহলে 1 হেক্টর জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ বনাঞ্চল থাকে তাহলে 10 ডেসিবেল শব্দ প্রতিরোধ শোষণ করতে সক্ষম হয়। আর যদি সেখানে পর্যাপ্ত পরিমাণ বনাঞ্চল না থাকে তাহলে সেই শব্দগুলো বরঞ্চ আমাদের পরিবেশের উপর খুব প্রভাব ফেলে। যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলতে চাই তাহলে আমাদের শহর অঞ্চলগুলোতে তেমন কোনো বনাঞ্চল থাকে না থাকার কারণে শব্দ দূষণ খুব মাত্রা আকার ধারণ করে। যদি আমরা এই শব্দ দূষণ থেকে পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদের করতে হবে রাস্তার পাশে বৃক্ষ রোপণ করতে হবে। তারপর হচ্ছে ছাদে গাছ, আমরা ছোট ছোট গাছ লাগাতে পারি। তারপর হচ্ছে আমাদের বারান্দায় ছোট ছোট গাছের চারা বা ফুলের গাছ লাগাতে পারি। এক্ষেত্রে আমাদের পরিবেশ সুন্দর থাকবে এবং শীতল একটি আমরা প্রকৃতি পাবো। সাদেক, আপনি কি চিন্তা করতে পারতেছেন আমাদের পশুচারণ ক্ষেত্রটাকে যদি বাড়াতে যাই কিন্তু বৃক্ষ নিধন হয়ে যায় অনেক সময়, পশুরাই তো বৃক্ষটাকে অনেক সময় নিধন করে, সে বিষয়ে কি বলতে পারেন আপনি? পশুর সাথে গ্রামীণ অঞ্চলে খুব একটি জোরালো সম্পর্ক আছে আমাদের গ্রামীণ মানুষদের সাথে। আমাদের গ্রামের পরিবেশগুলোতে দেখা যায় যে খুব বেপরোয়াভাবে পশুপালনগুলো করা হয়। সেক্ষেত্রে হয় কি আমাদের ছোট ছোট চারা গাছগুলোকে নষ্ট করে গাছের সঠিকভাবে পরিচর্যাও করা হয় না, সাথে পশুপালনগুলোকে কোনো একটা নিয়ন্ত্রণে রাখা হয় না, ফলে পশুগুলো অর্থাৎ চারা গাছগুলোকে নষ্ট করে ফেলে। এটি একটি বৃক্ষ নিধন বলে আমি মনে করছি, যেটা পশুর মাধ্যমে হয়ে থাকে। ধন্যবাদ।